বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা সত্য ঘটনার উপর তৈরি একটা মুভির গল্প বলবো। আর এই সত্য ঘটনা এতটাই নির্মম, যার ফলে হয়তো এই গল্পের প্রতিটা মুহূর্ত তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। তো চলো দেখা যাক আজকের এই নির্মম সত্য ঘটনার উপর তৈরি মুভিটি। সালটা হলো 1980। ইংল্যান্ডের একটা ভেটেরিয়ান্স ক্লাব দেখানো হয়, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র প্রাক্তন আর্মি সোলজাররাই একটা সময় যুদ্ধ করেছে, কিন্তু এখন তারা অবসর নিয়ে নিয়েছে। শুধুমাত্র তাদের জন্য তৈরি একটি ক্লাব, অর্থাৎ এই ক্লাবের প্রত্যেকটা মেম্বার একটা সময় দেশের হয়ে যুদ্ধ করেছিল। আর এমন একটা মেম্বারকে দেখানো হয় যার নাম এরিক লোম্যাক্স। এরিক প্রতিদিন এই ক্লাবে আসে, কিন্তু সে বাকি মেম্বারদের সাথে একটা কথাও বলে না, বরং একটি ট্রেনের টাইম টেবিল প্রতিদিন সে মন দিয়ে দেখতে থাকে। আর এই কারণে ক্লাবের বাকি মেম্বাররা তাকে নিয়ে সবসময় মজা করতে থাকে। কিন্তু এরিকের এতে কিছুই যায় আসে না। সে প্রতিদিন এই টাইম টেবিল দেখার পর এখান থেকে বেরিয়ে ট্রেনে উঠে পড়ে এবং আবারও সেই একই স্টেশনে ফিরে আসে। যদিও এই ট্রেনে করে যাওয়া আসা তার কোনো কাজের মধ্যে পড়ে না, কিন্তু তবুও সেই কাজটা প্রতিদিন করে থাকে। আসলে এরিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন দক্ষ সোলজার ছিল এবং সে দেশের জন্য তার এই পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছে, যার ফলে সে এখনো বিয়ে করেনি এবং ফ্যামিলি বলতে তার কেউই নেই। তাই সে নিজেকে ব্যস্ত রাখার জন্য এই কাজটা প্রতিদিন করে থাকে। আর এমনই একদিন সে ট্রেনে উঠে পড়ে এবং তার সাথে পরিচয় হয় একটি মহিলার, যার নাম প্যাট্রিশিয়া। এরিক এখানে জানতে পারে তার যে ট্রেনটা সেটা লেট করেছে, যার কারণে সে একটি ভুল ট্রেনে উঠে পড়ে। আর এই জিনিসটাই ওই মহিলা তাকে শুধরে দেয়। সে তাকে একটি নতুন টাইম টেবিল দিয়ে দেয়, আর এটা পেয়ে এরিক বেশ খুশি হয়ে যায়। এরপর এরা দুইজন একে অপরের সাথে বেশ কিছুক্ষণ গল্প করে। প্যাট্রিশিয়া এরিককে জানায় সে বর্তমানে কোথায় থাকে এবং সে এখন ট্রেনে করে কোথায় যাবে। এখন এই সব কিছু শুনতে শুনতে এরিকের এই মেয়েটিকে বেশ পছন্দ হয়ে যায়। এক কথায় বলতে গেলে সে তার উপর ইমপ্রেস হয়ে যায়। এরপর স্টেশনে চলে আসলে এরিকে ট্রেন থেকে নেমে পড়ে এবং ট্রেনটা আরও একবার যাত্রা শুরু করে দেয়। কিন্তু এরিকের মন থেকে প্যাট্রিশিয়ার চিন্তাভাবনা দূরই হয় না, বরং তার কথাগুলা তার মনে একদম গেঁথে যায়। সে অনুভব করতে পারে সে হয়তো প্যাট্রিশিয়ার প্রেমে পড়ে গেছে। আসলে বিশ্বযুদ্ধ শেষ করার পর সে কখনোই কোনো রকম সম্পর্কে জড়ায়নি, আর এটাই তার প্রথম মুহূর্ত ছিল যেখানে সে একটি মেয়ের সাথে কথা বলেছে। তাই সে এই মুহূর্তটা মন থেকে মুছে ফেলতে পারে না। এরপর সে আরও একবার তার ভেটেরিয়ান্স ক্লাবে চলে যায় এবং এবার সে চুপচাপ বসে থাকে না, বরং তার বন্ধুদের সাথে কথা বলে। আর এই কথার টপিকটা হয় সেই প্যাট্রিশিয়া নামের মেয়েটি। তার বন্ধুরা খুব আগ্রহের সাথে তাকে জিজ্ঞাসা করে তারপর তার সাথে কি হলো, সে কি মেয়েটির সাথে কথা বলেছে। এরিকের কোনো উত্তর দেয় না, বরং সে আবারও সেই রেল স্টেশনে চলে যায় শুধুমাত্র সেই মেয়েটিকে আরও একবার দেখার জন্য। প্যাট্রিশিয়া যখন এরিককে দেখতে পায় সে বেশ অবাক হয়ে যায়। সে মোটেও ভাবতে পারেনি এরিকের সাথে তার আরও একবার দেখা হয়ে যাবে। এরপর এরিক প্যাট্রিশিয়াকে তার বাড়িতে লাঞ্চ করার জন্য ইনভাইট করে। প্যাট্রিশিয়া এতে রাজি হয়ে যায়। এদের দুজনের মধ্যে একটা জিনিস কমন, আর সেটা হলো এরা দুজনই এখন অবধি বিয়ে করেনি, যার কারণে এদের মধ্যে আস্তে আস্তে একটা নতুন সম্পর্ক তৈরি হয়ে যায় এবং একটা সময়ে এরা দুইজন একে অপরকে বিয়ে করে নেয়। এরপর তাদের দুজনের জীবনটা খুব সুন্দরভাবেই কাটতে থাকে। কিন্তু এক সকালে এরিক যখন বিছানা থেকে ওঠে সে দেখে তার সামনে একজন সোলজার দাঁড়িয়ে রয়েছে, আর এটা একটা জাপানিজ সোলজার। সে বেশ অবাক হয়ে যায়। এখন এই সোলজার তাকে ধরে নিয়ে একটা প্রিজনার ক্যাম্পে নিয়ে আসে, যেখানে আগের থেকেই বেশ কিছু ব্রিটিশ কয়েদি রয়েছে, এবং তারপর তাকে একটি কালো অন্ধকার রুমে নিয়ে যাওয়া হয় এবং এর পরের মুহূর্তেই এরিকের ঘুমটা ভেঙে যায়। আসলে সবকিছুই তার একটি দুঃস্বপ্ন ছিল। এখন এরিকের চিৎকার শুনে প্যাট্রিশিয়া এখানে চলে আসে এবং সে দেখে এরিক মাটিতে পড়ে রয়েছে। সে এরিকের এরকম মাটিতে পড়ে থাকতে দেখে সে বেশ চিন্তায় পড়ে যায়। এমনকি তার চিন্তা আরও বেড়ে যায় যখন সে দেখে দিন দিন এরিক একদম একা হয়ে যাচ্ছে এবং সে কোনো কিছুই তার সাথে শেয়ার করছে না। প্যাট্রিশিয়া তাকে এই ব্যাপারে নানান রকম প্রশ্ন করে, কিন্তু এরিক তাকে কোনো রকম প্রশ্নের উত্তর দেয় না, যার ফলে তার সন্দেহ আরও বেড়ে যায়। এবং একদিন এরিক যখন বাইরে থেকে সে তার রুমে যায় এবং সেখানে থাকা বইগুলো সে মন দিয়ে পড়ে, এই বইগুলো পড়ে সে খুব বেশি কিছু জানতে পারে না, কিন্তু এই বইয়ের মধ্যে সে বেশ কিছু হাতে আঁকা ছবি দেখতে পায়। আর এই ছবিতে বেশ কিছু কয়েদি থাকে যাদেরকে খুব নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। একইভাবে তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলা হয়েছে। এই দৃশ্য দেখে প্যাট্রিশিয়া বেশ ভয় পায়। প্যাট্রিশিয়া একটা জিনিস বুঝতে পারে এরিকের সাথে অতীতে কিছু না কিছু অবশ্যই ঘটেছে, যার কারণে সেই দুঃস্বপ্ন তাকে ছেড়ে যায়নি। তাই সে সেই ঘটনা জানার জন্য তার সেই ভেটেরিয়ান্স ক্লাবে চলে যায় এবং সেখানে গিয়ে এরিকের বন্ধু ফিনেলের কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। সে জানতে চায় আসলে এরিকের সাথে কি হয়েছে, যার কারণে সে এখনো সেই ঘটনা ভুলতে পারেনি। ফিনেল তাকে সবকিছুই বলতে শুরু করে দেয় এবং এখান থেকে মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায়।
সালটা ছিল 1942, আর এটা সেই সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। আর এই সময়েরই একজন ব্রিটিশ সোলজার এবং তার বর্তমান পোস্টিং রয়েছে সিঙ্গাপুরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাক্সিস পাওয়ার গ্রুপের শক্তিশালী দেশগুলোর মধ্যে জাপান একটি ছিল। তাই জাপান সবার প্রথমে এই ব্রিটিশ সোলজারদের উপর অ্যাটাক করে এবং সিঙ্গাপুর নিজের দখলে করে ফেলে এবং সেখানে থাকা ব্রিটিশ সোলজারদের তারা বন্দি করে ফেলে। এখানে এরিক একজন রয়্যাল সিগন্যাল অফিসার হিসেবে কাজ করছিল এবং এর মধ্যে তার বন্ধু ফিনেলও ছিল। কিন্তু এই জাপানি সোলজাররা এদের প্রত্যেককে অ্যারেস্ট করে নেয় এবং বন্দি করে ফেলে। তারা সবাই প্রথমে এদের প্রত্যেককে একটা ট্রেনের মধ্যে উঠায় এবং তারপর তাদেরকে থাইল্যান্ডে পাঠিয়ে দেয়, যেখানে জাপানিজ সোলজারদের একটা প্রিজনার ক্যাম্প রয়েছে এবং একইভাবে একটি লেবার ক্যাম্প রয়েছে। এখানে জাপানি সোলজাররা থাইল্যান্ড থেকে বার্মা পর্যন্ত একটা লম্বা রেলওয়ে ট্র্যাক তৈরি করছে এবং এই রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য 415 কিলোমিটার। এবং এই রেলওয়ে ট্র্যাক তৈরি করার জন্য তারা যে লেবারগুলো ব্যবহার করছে তারা আর কেউই নয়, স্বয়ং এই ব্রিটিশ সোলজার, অর্থাৎ জাপানি সোলজাররা যাদেরকে বন্দি করে এখানে নিয়ে এসেছে। এখন এই কয়েদিদের জন্য এই কাজটা খুবই কঠিন হয়ে যায়, কারণ তাদের সকাল থেকে এই কাজ শুরু করতে হয় এবং খাবার বলতে কোনো কিছুই তাদেরকে দেওয়া হয় না এবং পরদিন সকাল হলে আবারও তাদেরকে এই একই কাজ করতে হয়। এমনকি এই পর্যন্ত যদি কোনো একজন কয়েদি এই কাজ করতে দেরি করে তবে জাপানি সোলজাররা তাদের উপর অত্যাচার করতে শুরু করে দেয়। তাই একদিন সন্ধে হলে এরিক তার বেশ কিছু সঙ্গী অর্থাৎ ব্রিটিশ সোলজাররা লুকিয়ে লুকিয়ে একটি মিটিং করে। তারা প্ল্যান করে এখান থেকে তারা পালিয়ে যাবে, কিন্তু কিভাবে পালাবে তাদের কাছে কোনো রকম সমাধান থাকে না। তারা প্রত্যেকেই জানে এখান থেকে পালিয়ে যাওয়া খুবই কঠিন একটা ব্যাপার, এক কথায় বলতে গেলে অসম্ভব। এমনকি এরা কেউ জানে না বর্তমানে তারা কোথায় রয়েছে, কারণ তাদেরকে ট্রেনের ভেতর বন্দি করে নিয়ে আসা হয়েছে এবং তারা এখন কোথায় রয়েছে সেটা তারা জানে না। তাই এরিক তার পকেট থেকে একটি ম্যাপ বের করে এবং সে ট্রেনের গতিবেগ হিসেব করলে বুঝতে পারে তারা বর্তমানে থাইল্যান্ডে রয়েছে। এরিক ভালোভাবেই জানে বর্তমানে এই থাইল্যান্ড থেকে বার্মা পর্যন্ত রেলওয়ে ট্র্যাক তৈরি করা হচ্ছে এবং সে এইটাও জানে একটা সময় এই রেলওয়ে ট্র্যাক ব্রিটিশরা তৈরি করার প্ল্যান করেছিল, কিন্তু তারা সেই প্ল্যান মাঝখানে বন্ধ করে দিয়েছিল, কারণ তারা জানতে পেরেছিল এটা খুবই রিস্কের। তার সবচেয়ে বড় কারণ হলো এই রেলওয়ে ট্র্যাক পাহাড়ের মধ্য দিয়ে তৈরি হবে, যেখানে মানুষের মৃত্যু হবে, এটা একদম নিশ্চিত। তাই ব্রিটিশরা এই প্ল্যান বন্ধ করে দিয়েছিল, কিন্তু বর্তমানে জাপানিজরা এই রেলওয়ে ট্র্যাক তৈরি করার পরিকল্পনা নিয়ে নিয়েছে। এখন এই কথা শুনে প্রত্যেকেই বেশ ভয় পেয়ে যায়। এরিক জানে তাদেরকে ভয় পেলে চলবে না, বরং এর সমাধান খুঁজে বের করতে হবে। তাই সে এবং তার বন্ধুরা মিলে প্ল্যান করে তারা একটা রেডিও তৈরি করবে, যার সাহায্যে তারা বাইরে ঘটে চলা যুদ্ধের সম্বন্ধে জানতে পারবে। এখন তাদের এই কাজটা কমপ্লিট করতে খুব একটা সমস্যা হয় না। তারা জাপানিজদের কাছ থেকে সেই সব ইলেকট্রনিক্স পার্টসগুলো পেয়ে যায়, যার সাহায্যে তারা রেডিও তৈরি করে ফেলে। আর এইসব কিছুই তারা লুকিয়ে লুকিয়ে করে, যার ফলে জাপানিজরা কিছুই জানতে পারে না। এরপর তারা এই রেডিও ব্যবহার করে প্রথমবার জানতে পারে আমেরিকানরা ধীরে ধীরে যুদ্ধ করতে শুরু করে দিয়েছে এবং তারা ইংল্যান্ডকে সাপোর্ট করছে এবং এরা একসাথে মিলে জাপান এবং জার্মানির বিরুদ্ধে লড়াই করছে। এখন এই খবর জানতে পেরে ব্রিটিশ সৈন্যদের মনে আশা পুনরায় ফিরে আসে। তারা ভাবতে থাকে যে তারা এখনো হেরে যায়নি, বরং তারা লড়াই করে যাচ্ছে। কিন্তু একদিন এই ব্রিটিশ সৈন্যদের বিপদ বেড়ে যায়, যখন এই জাপানিজ সৈন্যরা জানতে পেরে যায় তারা একটা রেডিও তৈরি করেছে এবং এই জাপানিজ সোলজাররা এই রেডিও তৈরি করার জন্য 4 জন ছেলেকে অপরাধী হিসেবে বেছে নেয়, যাদের মধ্যে এরিক এবং ফিনেল নামে সেই ছেলেটিও থাকে, যে বর্তমানে এই ঘটনা প্যাট্রিসিয়াকে বলছে। এরপর জাপানি সোলজাররা এই 4 জনের মধ্যে একজনকে ইচ্ছে মতো মারধর করে এবং জিজ্ঞাসা করে তারা এটা কেন করছে। এরিকের এই জিনিসটা মোটেও ভালো লাগে না। সে জানে সবকিছু তারই প্ল্যান ছিল এবং তার প্ল্যানের কারণেই আজ বাকি 3 জনকে একই রকমভাবে কঠিন শাস্তি পেতে হবে। তাই সে বাকি 3 জনকে বাঁচানোর জন্য সম্পূর্ণ দোষারোপ তার মাথায় নিয়ে নেয় এবং জাপানি সোলজাররা এরিককে ইচ্ছে মতো মারতে শুরু করে এবং তারা ততক্ষণ মারধর করে যতক্ষণ না পর্যন্ত সে অজ্ঞান হয়ে যায়। বাকি 3 জন এই দৃশ্য চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। তাছাড়া তাদের আর কিছুই করার ছিল না। তারা ভালোভাবে জানে এই শাস্তি এখানেই শেষ হবে না। এরিক যখন অজ্ঞান হয়ে যায় তাকে একটা ঘরের মধ্যে হাতে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হয় এবং এমন অবস্থায় জাপানিজদের একজন সিক্রেট পুলিশ অফিসার যার নাম কেম্পাই সে এখানে চলে আসে এবং সে এরিককে বলে, আমি জানি তুমি একজন দোষী এবং কিছু সময়ের মধ্যেই তোমার মৃত্যুর শাস্তি দেওয়া হবে, কিন্তু তুমি যদি আমায় সত্যিটা বলে দাও তবে আমি তোমার এই শাস্তিটা কিছুটা লাঘব করতে পারবো। এই সোলজাররা মনে করে এরিক রেডিওটা তৈরি করেছে শুধুমাত্র এখানকার তথ্য বাইরে পাঠানোর জন্য। এরপর এরা এরিকের হাতে দড়ি বেঁধে দেয় এবং একটা গাড়ির সাথে সেই দড়িটা বেঁধে দেয় এবং গাড়িটার সামনে এগিয়ে নিয়ে যায়, যার ফলে এরিককেও সামনে অনিচ্ছা সত্ত্বেও এগোতে হয়। তার দুটো হাতেই প্রচুর পরিমাণে ক্ষত থাকে
কিন্তু তবুও এই ব্যথা সহ্য করে তাকে এগিয়ে যেতে হয়। এরপর এরা এরিককে সেই অন্ধকার রুমের বাইরে নিয়ে যায়, যেই রুমটা আজও বর্তমান সময়ে এরিক তার স্বপ্নে দেখে এবং যেই দুঃস্বপ্ন সে আজও ভুলতে পারেনি। এরপর সেই ঘরের মধ্যে এরিককে নিয়ে যায় এবং এই পুলিশ অফিসার তাকে বেশ কিছু প্রশ্ন করে। সে তাকে জিজ্ঞাসা করে, বলো তুমি কেন সেই রেলওয়ে ম্যাপ তৈরি করেছিলে এবং এর কারণ কি? আসলে এরিক এখান থেকে পালানোর প্ল্যান বানানোর সময় সে একটা রেলের ম্যাপ তৈরি করেছিল, যেটা বর্তমানে জাপানি সোলজারদের কাছে রয়েছে এবং তারা মনে করে এই ম্যাপটা তৈরি করে সেই জিনিসটা তাদের শত্রুদের কাছে পাঠানোর চেষ্টা করেছিল। কিন্তু এরিক তাদেরকে জিজ্ঞাসা করে এটা কি করে সম্ভব, সে একটা ম্যাপ কিভাবে এখান থেকে দূরে পাঠাতে পারবে, কারণ সে একটি শুধুমাত্র রেডিও তৈরি করেছিল, তার সাহায্যে কোনো রকম ম্যাপ পাঠানো যায় না। কিন্তু এই পুলিশ অফিসার তার কথায় কোনো রকম গুরুত্ব দেয় না, বরং সে তাকে জিজ্ঞাসা করে, বলো তুমি এই ইনফরমেশন কার কাছে পাঠাচ্ছিলে এবং সেই মানুষগুলো আসলে কে? এরিকের কাছে এর কোনো উত্তর থাকে না, তাই সে চুপচাপ বসে থাকে। এরপর এই পুলিশ অফিসারগুলো এরিককে একটা খাঁচার মধ্যে বন্দি করে দেয়, যেটা কিনা বাইরে অবস্থিত এবং এই খাঁচাগুলো পাশ দিয়ে তৈরি, যার মধ্যে তারা এই কয়েদিদেরকে শাস্তি দেওয়ার জন্য বন্দি করে থাকে। এমনকি এই শাস্তি এখানেই শেষ হয় না, বরং তারা প্রতিদিন এরিককে টর্চার করতে শুরু করে দেয় এবং পুলিশ অফিসার সেই একই প্রশ্ন করতে থাকে, বলো তুমি কার কাছে এই ইনফরমেশনগুলো সেন্ড করেছো? এরপর তারা এরিকের মুখের মধ্যে জলের পাইপ দিয়ে তীব্র গতিতে জল ভেতরে ঢুকিয়ে দেয়, আর এই জিনিসটা এই কারণে করে যাতে এরিক মৃত্যুর কষ্টটা কতটা সেটা অনুভব করতে পারে। এরপরে পুলিশ অফিসার আরও একবার তাকে সেই একই প্রশ্ন করে, কিন্তু এরিক তাকে বারবার জানায় শুধুমাত্র সে দেশের খবর জানতে চেয়েছিল, এর বাইরে সে কোনো রকম ইনফরমেশন সেখানে পৌঁছায়নি। কিন্তু এই পুলিশ অফিসাররা তার এই কথা বিশ্বাস করে না, বরং আরও একবার তাকে মারতে শুরু করে দেয়। আর এভাবেই 3-4 দিন তার এই টর্চার চলতে থাকে এবং অন্ধকার রুমে তাকে বন্দি করে রাখে। দিনের বেলায় সে যখন সেই বাঁশের খাঁচার মধ্যে বন্দি থাকে, তখনই সে লক্ষ্য করে আকাশ থেকে বেশ কিছু প্যারাসুট নিচে নেমে আসছে, আর এই প্যারাসুটগুলো হলো ব্রিটিশ সৈন্যদের, যার অর্থ হলো এখানে ব্রিটিশ সৈন্যরা চলে এসেছে এবং এরা সঙ্গে সঙ্গেই পুরো থাইল্যান্ড দখল করে নেয়। এমনকি তারা সেই জাপানি সোলজারগুলোকে অ্যারেস্ট করে নেয়, যারা কিনা তাদের ব্রিটিশ সোলজারদের উপর একরকম নির্মম অত্যাচার করেছিল। একজন ব্রিটিশ সোলজার এদেরকে কড়া শব্দে জানিয়ে দেয়, তোমরা যে অত্যাচার করেছো সেই সব কিছুর বিচার হবে ব্যাংককে, আর এই বলে এদের প্রত্যেককে ব্যাংককে পাঠিয়ে দেয়। এরপর মুভিটা বর্তমান সময়ে ফিরে আসে, যখন ফিনলে প্যাট্রিসিয়াকে এসব কিছু বলছিল। প্যাট্রিসিয়া এই পুরো ঘটনা শোনার পর তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, সে বেশ ভাবুক হয়ে যায়। তাই সে বাড়ি ফিরে এরিকের সাথে ভালোভাবে কথা বলে এবং তার বিভিন্ন রকমভাবে যত্ন করে, কারণ সে জানে একটা সময় সে কতটা কষ্ট সহ্য করেছে। কিন্তু এত কিছু করেও সে এরিকের মন থেকে সেই দুঃস্বপ্ন দূর করতে পারে না। সে এখন অতীতের ঘটনা বারবার মনে করতে থাকে। আর এমনই একদিন বিকেলে ফিনলে এরিকের সাথে দেখা করতে তার বাড়িতে আসে। সে এরিককে একটা নিউজ পেপার দেখায়, যেখানে সেই পুলিশ অফিসারের ছবি রয়েছে, যে একটা সময় এরিকের উপর অত্যাচার করেছে। ফিনলে এরিককে জানায় পুলিশ অফিসার এখনও জীবিত রয়েছে এবং সে বর্তমানে থাইল্যান্ডে রয়েছে, যেখানে তারা একসময় বন্দী ছিল। সেখানে সে টুরিস্ট গাইড হিসেবে কাজ করছে, আর এটাই সুযোগ, তুমি তোমার বদলাটা নিয়ে নাও। এরিক বদলা তো নিতেই চাই, কিন্তু একইভাবে সে একটা জিনিস ভেবে চিন্তিত হয়ে যায়, আর সেটা হলো তার বর্তমানে একটা ফ্যামিলি রয়েছে। কিন্তু ফিনলে তাকে বোঝায় এবং বলে, তোমার কি মনে আছে জাপানিজরা আমাদেরকে একটা কথা বলেছিল, যদি তুমি প্রকৃত পুরুষ হও তবে তুমি আত্মহত্যা করে মরে যাবে। কিন্তু আমরা তখন একটা কথাই বলেছিলাম, প্রকৃত পুরুষ কখনোই আত্মহত্যা করে না, বরং বেঁচে থাকে এবং তারপর তারা প্রতিশোধ নেয়। তাই তোমায়ও এই প্রতিশোধ নিতেই হবে। আর এসব বলতে বলতে ফিনলে বেশ ভাবুক হয়ে যায়। আসলে এরিক যেমনভাবে সেই দুঃস্বপ্ন নিয়ে প্রতিটা দিন কাটাচ্ছে, ঠিক একইভাবে ফিনলেও সেই ভয়ানক দুর্ঘটনা ভুলতে পারেনি, বরং তারও প্রতিদিন সেই ভয়ানক পরিস্থিতির মুহূর্তগুলো তার মাথার মধ্যে চলতে থাকে। তাই সে মন থেকে এরিককে রিকোয়েস্ট করে সে যেন এর প্রতিশোধ অবশ্যই নেয়। আর এই বলে সে ট্রেনে করে এখান থেকে চলে যায়। কিন্তু সেই দুঃস্বপ্ন এবং এই ভয়ানক মুহূর্তগুলো সহ্য করতে পারে না এবং একটা সময়ে সে ব্রিজের উপর থেকে নিজেকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে। এখন এই ঘটনা যখন এরিক জানতে পারে, সে ডিসাইড করে নেয় তার বন্ধুর শেষ ইচ্ছে সে অবশ্যই পূরণ করবে, অর্থাৎ সে থাইল্যান্ডে যাবে এবং বদলা নেবে। সে ট্রেনে করে যাত্রা শুরু করে দেয়। সেখানে গিয়ে সে দেখে সেই প্রিজনার ক্যাম্প এখন একটা মিউজিয়ামে পরিণত হয়ে গেছে এবং সেখানে সেই সব দৃশ্যগুলো মূর্তি হিসেবে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যেগুলো এখানে ঘটেছিল। অর্থাৎ কিভাবে ব্রিটিশ সোলজাররা রেলওয়ে তৈরি করেছিল এবং তাদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছিল। এরপর সে সেই পুলিশ অফিসারকেও দেখতে পায়, যে কিনা বর্তমানে এখানে একজন ট্যুরিস্ট গাইড
এবং সে ঘুরতে আসা নতুন নতুন মানুষদেরকে এখানকার প্রতিটি ঘটনা ভালোভাবে বুঝিয়ে বলে এবং বৌদ্ধ ধর্মের সম্বন্ধেও সে তাদেরকে জ্ঞান দেয়। এখন বিকেল হয়ে যায় এবং এই মিউজিয়াম বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তার আগেই এরিকের ভেতর প্রবেশ করে যায় এবং সে সোজা সেই পুলিশ অফিসারের সামনে গিয়ে দাঁড়ায়। প্রথম দিকে এই পুলিশ অফিসার তাকে চিনতে পারে না, কিন্তু পরে যখন সে ভালোভাবে তার চোখের দিকে তাকায় তখন তার মনে পড়ে যায় আজ থেকে 30 বছর আগে সেই মানুষটির উপর কত রকম অত্যাচার করেছিল এবং সে তাকে কত রকমভাবে আঘাত করেছিল। এরিক এই পুলিশ অফিসারটাকে চেয়ারে বসতে বলে, ঠিক তেমনভাবে যেমনটা আজ থেকে 30 বছর আগে এই পুলিশ অফিসার এরিককে বসতে বলেছিল। এরিক তাকে জিজ্ঞাসা করে, তুমি এখনো কিভাবে বেঁচে রয়েছো? তোমার তো মরে যাওয়ার কথা। আর এখান থেকে মুভিটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং দেখানো হয় কিভাবে এই পুলিশ অফিসার ব্রিটিশ সোলজারদেরকে মিথ্যা কথা বলেছিল। সে জানিয়েছিল সে একজন ট্রান্সলেটর এবং ব্রিটিশ সোলজারদের একজন ট্রান্সলেটর দরকার, তাই তারা তাকে মৃত্যু না দিয়ে আলাদা একটা লাইনে দাঁড় করিয়ে দেয় এবং সেখান থেকেই এই পুলিশ অফিসার বেঁচে যায়। এরপর এই পুলিশ অফিসার এরিককে জানায় কিভাবে তারা যখন রেল লাইন তৈরি করছিল তখন সেখানে তারা প্রচুর মৃতদেহের কঙ্কাল খুঁজে পেয়েছিল এবং তখন সে অনুভব করেছিল তারা কত বড় অপরাধ করেছে। আর এই কারণে সে তার জব ছেড়ে দেওয়ার পর সেখানে টুরিস্ট গাইড হিসেবে কাজ করছে, যাতে মানুষের কাছে তাদের এই ঐতিহাসিক ঘটনাগুলো তুলে ধরতে পারে এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনা না হয়। কিন্তু এই কথা শুনে এরিক রেগে যায়। সে বলে, তুমি যে ঘটনার কথা বলছো সেগুলো তোমরা ইচ্ছাকৃতভাবে করেছিলে এবং সেটা সম্পূর্ণ অপরাধ ছিল, আর তোমরা হলে অপরাধী। এরপর এরিক পাশে থাকা সেই লাঠিটা ভেঙে ফেলে, যেটার সাহায্যে পুলিশ অফিসারগুলো তাদের সৈন্যদের হাত ভেঙে দিত। এমনকি সেই জায়গাটায় এই পুলিশ অফিসারকে হাত রাখতে বলে, যেখানে একটা সময় তাদেরকে হাত রাখতে হতো, এবং এই পুলিশ অফিসার তাদের হাতে লাঠিচার্জ করত। এই পুলিশ অফিসার এরিকের কথা মেনে নেয় এবং সে চুপচাপ তার উপর হাত রেখে দেয়। কিন্তু এরিক লাঠির আঘাত তার হাতে করে না, বরং টেবিলের উপর ফাঁকা জায়গায় করে, কারণ সে জানে এই পুলিশ অফিসার অপরাধী হলেও সে তাদের মতো নয়। এখন এই পুলিশ অফিসার এরিকের প্রত্যেকটা কথা চুপচাপ পালন করতে শুরু করে দেয়, কারণ সে এতদিনে বুঝতে পেরেছে তারা কত বড় অপরাধ করেছিল, তাই সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে চায়। এরপর এরিক একটা পুলিশ অফিসারের গলা চেপে ধরে, কিন্তু এবারও সে তাকে ছেড়ে দেয় এবং তারপর এই পুলিশ অফিসারকে টানতে টানতে সেই খাঁচার সামনে নিয়ে যায়, যেখানে একটা সময় তাদেরকে বন্দি করা হতো। এরপর এরিক সেই পুলিশ অফিসারকে খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। বেশ কিছুক্ষণ সেখানে টর্চার করার পর তাকে সেই কালো অন্ধকার ঘরের মধ্যে নিয়ে যায়, যে ঘরটার দৃশ্য তার মাথার মধ্যে সবসময় চলতে থাকে, কারণ এই ঘরটাতেই তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হতো। যেমন জলের পাইপের সাহায্যে তার মুখ সম্পূর্ণ বন্ধ করে ফেলা হতো। আর এই সবকিছুই এই ঘরটা দেখে তার মনে পড়ে যায়। এরিক সেই খাঁচার পাশে বসে পড়ে, যেখানে এই পুলিশ অফিসারকে সে বন্দি করেছে। পুলিশ অফিসার এখানে এরিককে জানায়, তুমি একমাত্র ব্যক্তি যে কিনা নামে সত্যিটা বলেছিলে, কারণ যুদ্ধের সময় সরকার আমাদেরকে বলেছিল এই যুদ্ধ করলে তাদের সম্মান দেওয়া হবে এবং তাদের সমস্ত রকম সমস্যা মিটে যাবে, কিন্তু সেই সময় তুমি একমাত্র জানিয়েছিলে এই যুদ্ধ মোটেও শান্তির যুদ্ধ নয়, বরং এতে সাধারণ মানুষের সমস্যা আরও বেড়ে যাবে। আসলে যুদ্ধের সময় এটাই সব জায়গায় হয়ে থাকে, দেশের সরকার সবসময় সাধারণ মানুষদেরকে ভুলভাল বোঝায়, কিন্তু বাস্তবে দেখতে গেলে এই যুদ্ধ কখনোই শান্তির হয় না। এটা শেষ হয়ে গেলেও এর প্রভাব বেশ কয়েক বছর পর্যন্ত থেকে যায়। এরিক পুলিশ অফিসারের কথা শুনে বেশ ভাবুক হয়ে যায়। সে বুঝতে পারে এই মানুষটি এতদিনে চেঞ্জ হয়ে গেছে, তার মনেও ঠিক তেমন ভাবনা চলে এসেছে যেমনটা বর্তমানে তার নিজের মনে চলছে, অর্থাৎ সেও এই অপরাধ করে মোটেও ভালো নেই। তাই সে তাকে খাঁচা থেকে মুক্ত করে দেয় এবং এখান থেকে সোজা সেই জায়গায় চলে যায় যে জায়গায় রেল লাইন তৈরি করা হয়েছিল। এবং আজ থেকে 30 বছর আগেই তারা এবং তার সহযোগী বন্ধুরা মিলে এই রেল লাইন তৈরি করেছিল। এরপর সে সোজা ব্রিটেনে চলে যায় এবং সেখানে গিয়ে সে সেই পুলিশ অফিসারের, অর্থাৎ যাকে সে মুক্ত করে চলে এসেছে, তার একটি লেটার পায়। লেটারে সে লিখেছে সে এতদিন করে আসা তার প্রত্যেকটা ভুল ভালোভাবে বুঝতে পেরেছে, তাই সে এরিকের কাছে ক্ষমা চায়। এরিক তার লেটার পড়ে বেশ ইমোশনাল হয়ে যায় এবং সে আরও একবার সেই পুলিশ অফিসারের সাথে দেখা করে এবং তাকে এবার ক্ষমা করে দেয় এবং জানিয়ে দেয় তুমি তো ভুল করেছো এবং সেটা শুধরে নেবার চেষ্টাও করেছো, আর এটাই সবচেয়ে বড় ব্যাপার। একইভাবে সে জানায় তুমি একজন সাহসী ব্যক্তি, কারণ এরকম নৃশংস ঘটনা ঘটানোর পরেও তুমি এখানে একজন ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করছো এবং মানুষকে এই ইতিহাসের সম্বন্ধে বুঝিয়ে যাচ্ছ, যেটা কিনা একজন সাহসী ব্যক্তি ছাড়া আর কেউই করতে পারে না। আর এই বলে তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে এবং এরা দুইজন একে অপরের বন্ধু হয়ে যায়। আর এই বন্ধুত্ব তাদের শেষ জীবন পর্যন্ত থেকে যায়, অর্থাৎ এই পুলিশ অফিসারের মৃত্যুর আগ পর্যন্ত। এবং এই পুলিশ অফিসারের মৃত্যু হয় 2011 সালে এবং এরিক লোম্যাক্সের মৃত্যু হয় 2012 সালে এবং তখন তার বয়স ছিল 93 বছর। আর এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা,
আমাদের আজকের মুভির গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।